আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, দোষ স্বীকার করে রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। টানা বৃষ্টিতে ফেনী সহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় পানিবন্দী লাখো মানুষ, রাজধানীতে বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট এসএমএস এ জানা যাচ্ছে রেজাল্ট। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বিপন্ন প্রায় 40% দেশীয় প্রজাতির মাছ, সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের তাগিদ। এবং 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের শ্রীলঙ্কার মুখোমুখি সন্ধ্যায় ব্যর্থতা ঘোচানোর প্রত্যয় টিম টাইগার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সারা দেশের বন্যা পরিস্থিতি, বিশেষ করে বন্যা কবলিত ফেনীর সার্বিক অবস্থা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উপদেষ্টারা ছাড়াও ক্যাবিনেট ও জনপ্রশাসন সচিব সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে ছিলেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকালেও বৃষ্টি হয়েছে। টানা 3 দিনের বৃষ্টিতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় রাজধানীতে 46 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে আবহাওয়া অফিস। আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। লাইলা নওশিনের রিপোর্ট। একদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ, অন্যদিকে মৌসুমী বায়ুর সক্রিয়তা, এই দুইয়ের প্রভাবে প্রায় 4 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত। সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে আটকা পড়েন নগরবাসী। গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী সহ জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। বৃষ্টিপাতের কারণে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়, দেখা দেয় গণপরিবহন সংকটও। ক্যাম্পাসের আশেপাশের সড়কগুলা ভালোই অবস্থা খারাপ থাকে, যেমন হলপাড়ার জায়গাগুলো আমাদের এখনো কাজ হয়নি, কোনো হলপাড়ার জায়গাগুলোর জন্য খুব সমস্যা। 2-3 দিন যে বৃষ্টি হয়েছে, বেচা কিনা অনেকই কম, কাস্টমারও কম। যানজট কোথায় কোথায় বেড়ে গেছে, আবার কোথায় কোথায় রাস্তায় যানবাহন পাওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি। আবহাওয়া অফিস বলছে 2-1 দিনের মধ্যে প্রায় সারা দেশে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আজকে রাত্র থেকে পরবর্তী 1 দিন বা 2 দিনের জন্য বৃষ্টিপাতটা কমে যাবে। এরপর আবার হয়তো 12 তারিখ বা 12 তারিখের শেষের দিকে বা 13 তারিখে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5 অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথমবারের মতো শেখ হাসিনার বিচার শুরু হলো। আর হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন বলে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 3রা আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশন এবং খালাসের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন আসামিপক্ষ ও স্টেট ডিফেন্স আইনজীবী। অভিযোগ পড়ে শোনানোর পর আসামি দোষ স্বীকার করেছে কিনা জানতে চান ট্রাইব্যুনাল। 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ
চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট এই ২ দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারকের ট্রাইব্যুনাল ১। লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে, যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। অভিযোগ গঠনের বিষয়ে নিজেদের অবস্থান জানান আসামি ও স্টেট ডিফেন্স আইনজীবী। আমার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ২৬ আসামিকে ২২ জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে প্রায় সারা দেশে ভারী বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিভিন্ন জেলা, শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদ। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কয়েকদিনে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫টি স্থান ভেঙে ৯৮টি গ্রামসহ আশেপাশে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বীজতলা, জমির ফসল, মাছের ঘের। পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। সন্ধ্যা ৬টার পরে এরপরে মনে করেন আমরা রোগ দেখতে পাচ্ছি না, বানটা এখান থেকে ভাঙে গেছে। এখানে আজকে ২ দিন না, এটা ২ বছর আগের, তাহলে ওনারা ১ বছর পর হইলেও এটা সংস্কার করার দরকার উচিত ছিল। এটা তা না করে শুধু আসে দুটো সেলফি তুলি, রেললাইনের উপরে ১৫-২০ জনকে জড়ো করি, বিচারে কথা বলি, তারা চলে যায়। এখন বাড়ি থেকে আনতেছি এই অবস্থায়, কোনো উপায় নেই স্যার। বাড়িতে ফ্যাট ফানিয়েছি। পানি উন্নয়ন বোর্ডকে বলতে চাই যে বাগনার বানগুলা এগুলা স্থায়ীভাবে সমাধান করার জন্য। চট্টগ্রামেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ৩০.০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। খাগড়াছড়িতে টানা বৃষ্টির কারণে জেলার নদ নদী ও ছড়াখালে পানি দ্রুত বাড়ছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে এরই মধ্যে কিছু নিচু এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। চেঙ্গি নদীতে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণের কারণে খাগড়াছড়িতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। রাঙামাটির লংগদুতে মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লংগদুর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী। বিচ্ছিন্ন বলা যেতে পারে লংগদু যাওয়ার যে রাস্তাটা রয়েছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি এরকম আরও বেশি হয়ে থাকে মানুষের আরও ভোগান্তি বেড়ে যাবে। পানির কারণে কষ্ট পেতেছি, আইনি রাস্তা পাচ্ছি না, আইনের মেরে ভেদ করার পানি হচ্ছে, যাত্রী বন্ধ করতেছে, কষ্ট হইতেছে চলাচল। পাহাড়ি ঢলে লংগদুর, লেমুছড়ি, ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে। আল মুকসিদ, চ্যানেল আই। ২ মাসেরও কম সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বেলা ২টা থেকে সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটেও বেলা ২টা থেকে ফল পাওয়া যাচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করেছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৯ লাখ শিক্ষার্থী। ওয়েবসাইট ছাড়াও নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে SMS এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
দেশের অভ্যন্তরীণ জলাশয়গুলো মিঠা পানির মাছের মূল উৎস। দেশে প্রাণীজ আমিষের চাহিদা পূরণে চাষের মাছের পাশাপাশি দেশীয় প্রজাতির এসব মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা নেতিবাচক কর্মকাণ্ডে দেশীয় প্রজাতির মাছের প্রায় 40% এখন বিপন্ন বা মহাবিপন্নের তালিকায়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিপন্ন দেশীয় মাছ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জলাশয় জলজ জীববৈচিত্র্যের অমিত ভাণ্ডার। বাংলাদেশের মোট আয়তনের বড় অংশ জুড়ে রয়েছে নদ নদী, হাওর বাওর, হ্রদ, খালবিল, পুকুর সহ বিভিন্ন জলাশয়। এসব জলাশয় মাছের প্রাকৃতিক আবাসস্থল। স্বাদে ও পুষ্টিগুণে অনন্য মিঠা পানির মাছ, তবে অতিরিক্ত আহরণ আর নানা অপরিণামদর্শিতার কারণে বিপন্নের তালিকায় বাটা, নান্দিনা, মহাশোল, বাঘাইর, বোয়ালি পাবদা, সরপুঁটি, ফলি, বাইম, রানী মাছ, চিতল ও গজার সহ বিভিন্ন প্রজাতির জনপ্রিয় দেশীয় মাছ। অপরিকল্পিত উন্নয়ন, জলাশয় ভরাট, কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার, বিদেশি প্রজাতির মাছের আগ্রাসন ও অতিরিক্ত আহরণে বাধাপ্রাপ্ত হচ্ছে মাছের প্রজনন। বিপন্ন দেশীয় মাছ সংরক্ষণে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ জরুরি। এছাড়া হাওর বিল সহ প্রাকৃতিক জলাশয়গুলো সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগে বাড়বে দেশীয় মাছের উৎপাদন। আর এতেই টিকে থাকবে বাংলার চিরায়ত মাছে ভাতে বাঙালির ঐতিহ্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, বিপন্ন দেশীয় মাছ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নগরে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মাটি ও মানুষের কাছাকাছি রেখে বড় করা আজকের দিনে অনেক বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে কিছুটা সুযোগ সৃষ্টি করছে ছাদ কৃষি। চার দেয়ালের মাঝে বেড়ে ওঠা শিশু কিশোরদেরকে বিশুদ্ধ আলো বাতাস আর মুক্তির স্বাদ যোগাচ্ছে সবুজের আয়োজনগুলো। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার বাড়িধারা ডিওএইচএস এখানে 5তলা ভবনের উপরে 2 স্তরের ভিন্ন রকম এক কৃষির আয়োজন করেছেন কর্নেল অবসরপ্রাপ্ত বজলুর রহমান। রকমারি ফল, ফুল আর সবজির সন্নিবেশ দেখে মনে হয় যেন কোনো গ্রামীণ কৃষি জমি। 2006 সালে থেকেই এই বাসার ছাদ কৃষিটা। আমি যতটুকু দেখছি আশেপাশে স্ট্রাকচার মাঝখানটাতে এই কৃষির আয়োজন করবেন এটা চিন্তা করেই বোধহয় এটাই করা, কারণ এইখানে আপনি হয়তো এই যে এটা আমার একটা ক্ষেতের মতো হয়ে যাচ্ছে। এটা শুধু ফসল উৎপাদনের জায়গা নয়, এটি এখন পারিবারিক মিলন মেলারও কেন্দ্র, বলছেন উদ্যোক্তার মেয়ে সাবিয়া রহমান জিতু। আমার মেইন ফোকাসটা ছিল বাচ্চা যেন সামনে একটা ছোট একটা বাগানের মতন থাকবে, একটু পানি থাকবে, ওখানে পাখিদেরকে দেখবে, একটু খোলা বাতাসটা দেখবে। এখানে চারপাশে দেখেন, চারপাশে 6 তলা, 7 তলা, 8 তলা, 9 তলা এরকম বিল্ডিং। হ্যাঁ, তো আমার বাচ্চা আসলে কোথায় এরকম আলো বাতাস তো পাবেই না, তো সেইভাবেই আর কি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। নগরে জন্মেও এই পরিবারের শিশুরা বড় হচ্ছে খোলা আলো বাতাস এবং প্রকৃতির সাহচর্যে। তুমি আম চেনো? আমাকে একটু দেখাও তো, কোন গাছটা আম আছে একটু দেখাও তো। এই যে আম, বাবা, ঝড়ের মধ্যে গুলা, হ্যাঁ, তারপরে আমগুলা টপ টপ করে পড়ে। ও, ঝড় হলে আমগুলি টপ টপ করে পড়ে যায়। আহা, এটাকে ছোট একখণ্ড কৃষি জমি বললেও ভুল হবে না, এমন আদলেই সাজিয়েছেন ছাদ কৃষি বজলুর রহমান। শুধু তাই নয়, এই ছাদ কৃষিকে ধরে তিনি তার পরবর্তী 2 প্রজন্মকে কৃষিমুখী করেছেন, যেটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ঢাকার বাড়িধারা ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। 2 দিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 3টি বিষয়ে আজকে আলোচনা চলছে, সেগুলো হলো প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণা। এ নিয়ে জানতে জান্নাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি। তিনি আলোচনা স্থল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন। কেকা, ঐক্যমত্য কমিশনের আলোচনার বিষয়বস্তুর বিস্তারিত আমাদের জানাবেন।
সকাল থেকে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এখনো পর্যন্ত। সকালের সূচনাতে শুরু হয়েছিল প্রধান বিচারপতি নিয়োগটা নিয়ে। সেখানে সংস্কার কমিশনের প্রস্তাব যেটা ছিল, জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবে যেটা ছিল যে দুইজনের মধ্যে থেকে না একজনের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং কর্মদক্ষতার ভিত্তিতে একজন প্রধান বিচারপতিকে বেছে নেবেন। তো ফ্লোরে কিন্তু রাজনৈতিক দলগুলো আলোচনায় বলেছে যে একজন নয়, দুজন নয়, তিনজনও নয়, দুজনের মধ্যে থেকেই একজন প্রধান বিচারপতিকে বেছে নিতে হবে। তবে প্রধান বিচারপতি বাছার ক্ষেত্রে পূর্বশর্ত হিসেবে তারা বলছেন যেহেতু সৎ, দক্ষ এবং অভিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠের কথা বলা হচ্ছে এবং সততার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু তাহলে প্রধান বিচারপতি নয়, বিচারপতি নিয়োগ প্রক্রিয়াটাই স্বচ্ছ করতে হবে, যেন দলীয় এবং কোনো বিশেষ উদ্দেশ্যপ্রণীতভাবে কোনো কাউকে নিয়োগ দেয়া না হয়। স্বচ্ছতার সাথে যদি বিচারপতি নিয়োগ দেওয়া হয়, তাদের মধ্যে থেকেই তো একজন পর্যায়ক্রমে জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং তার সততার ভিত্তিতে, আপিল বিভাগের জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হবে প্রধান বিচারপতি পদে। এক্ষেত্রে এক ধরনের মতামত হলেও এখনো কিন্তু কোনো ঐক্যমত্যে আসেনি এবং মধ্যাহ্ন বিরতির আগে কিন্তু শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আলোচনা। সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক প্রশ্ন ফিরিয়ে আনার প্রশ্নে কিন্তু সব দল একমত। তবে তত্ত্বাবধায়ক সরকারি প্রধান কে হবেন সেই ইস্যুতে বিচার বিভাগকে বাইরে রাখার কথা বলা হয়েছে। তারা বলছে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, প্রধান সরকারি দল বা বিরোধী দল এবং তাদের মধ্য দিয়ে একটা কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারি প্রধান উপদেষ্টাকে বেছে নিতে হবে। আজকের দুটো বিষয় এখন পর্যন্ত আলোচনা হয়েছে কিন্তু কোনো ঐক্যমতে হয়নি। এখন কিন্তু মধ্যাহ্নে বিরতি চলছে, বিরতির পর আবার আলোচনায় কি হয় সেটা কিন্তু জানাতে পারবো, সময় লাগবে। কেকা, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ। টেস্ট এবং ওয়ানডের পর এবার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পাল্লেকেলেতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেটের শর্ট ফরম্যাট দিয়ে আগের ব্যর্থতা ঘোচাতে চায় অধিনায়ক লিটন দাসের টিম টাইগার্স। আদিল আহমেদ শানের রিপোর্ট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজের হতাশার রেশ কাটতে না কাটতেই টি-20-র চ্যালেঞ্জ টাইগারদের সামনে। শ্রীলঙ্কা সফরের শেষটায় ভক্তদের প্রত্যাশা মেটাতে চান টাইগার অধিনায়ক। তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড, ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম। আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি-20 ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি। অনেকদিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো। দুই দলের পরিসংখ্যানে এগিয়ে স্বাগতিকরা। 17 বারের দেখায় টাইগারদের জয় মাত্র 6টিতে। তবে ডালাসে সবশেষ টি-20 বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে 2 উইকেটের জয় হতে পারে টাইগারদের অনুপ্রেরণা। শান্ত, নাহিদ রানা এবং হাসান মাহমুদের পরিবর্তে পেসার শরীফুল ছাড়াও তুরুপের তাস হতে পারেন অলরাউন্ডার সাইফুদ্দিন এবং নাসুম। বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল, যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিবরে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা এবং হি ব্যাটেড রিয়েলি ওয়েল কাপল অফ গেমস। সো আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার, যেহেতু নাসুম অনেকদিন ধরে টি-20 ফরম্যাট খেলে এবং তার কাছে আমার মনে হয় দুইটা সাইডই পাওয়ার একটা চান্স আছে, বোলিং প্লাস ব্যাটিং। ইনজুরির কারণে ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিটকে গেলেও নিজেদের মাঠে বরাবরই শক্তিশালী লঙ্কানদের বোলিং লাইন আপ। টাইগারদের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতেও এই ফরম্যাটে সফরকারীদের সমীহ করছে লঙ্কানরা। বাংলাদেশ টি-20-তে বাংলাদেশ ভালো দল, আমাদের মতোই তরুণদের নিয়ে দল সাজিয়েছে তারা। সিরিজটা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং কঠিন হবে, আর পাল্লেকেলের উইকেট ক্যান্ডির মতোই সহায়ক। পাল্লেকেলেতে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টি-20 ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। আদিল আহমেদ শান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। বাংলাদেশে থাকা দুষ্কৃতকারী চক্রের সদস্যদের আটক করে 42 দিনের জিম্মি দশা থেকে লিবিয়া প্রবাসী 2 বাংলাদেশি আলমগীর হোসেন ও সিরাজ উদ্দিনকে উদ্ধার করেছে পিপিআই। লিবিয়ার বিভিন্ন মিলিশিয়া বাহিনীর সঙ্গে মিলে মানব পাচারকারী চক্রটি ভুক্তভোগীদের অপহরণ করে নিয়ে যায়, পরে অমানবিক নির্যাতন করে মুক্তিপণ আদায় করে চক্রটি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। লিবিয়ায় ত্রিপোলির জামজৈতনে একটি ওয়ার্কশপে কাজ করা অবস্থায় আলমগীর হোসেন ও সিরাজ উদ্দিনকে অপহরণ করে দুর্বৃত্তরা। ইমো অ্যাপের মাধ্যমে ভিডিও কলে নির্যাতন করে পরিবারের কাছে 22 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে তারা। ভিকটিমের পরিবার প্রথম 1.5 লাখ টাকা দেয়। নির্যাতন বন্ধ না হওয়ায় আরও 4 লাখ টাকা পাঠানো হয়। ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন, লিবিয়ায় অপহরণকারী চক্রের জড়িতদের একটি বড় অংশই
বাংলাদেশি। মাফিয়ার ক্যাম্পে আমাদেরকে ঢুকাইলো, ঢোকার পরে আমাদের কাপড় চোপড় সব খুলে পালাইলো, শুধু সিন্টু গেঞ্জি আর শর্ট প্যান্টটা ছিল। তখন বললো যে তোমার ফ্যামিলির নাম্বার দাও। তখন আমি আমার ওয়াইফের নাম্বার দিছি। আমার ওয়াইফের নাম্বার বন্ধ ছিল। বন্ধ কেন, এর জন্য কমসে কম না হলে আধা ঘন্টা পিটেছে। অপহরণকারী চক্রে বাংলাদেশে জড়িত রাসেলকে রাজশাহী ও মিন্টু ফরাজিকে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে গ্রেপ্তার করে পিবিআই। সে ছাড়াই এখানে আরো 11 জন বাংলাদেশি জিম্মি ওখানে আটক ছিল, সে দেখে আসা। এবারেও বেশ কয়েকজন জিম্মিকে তারা দেখে এসেছে, ঠিক আছে। কিন্তু তাদের পরিচয় এতটাই কষ্টে ছিল, তাদের পরিচয় আইডেন্টিফাই করতে আমাদের ভিকটিমরা সক্ষম হয় নাই। এটা একটা চক্র। এই চক্রটা কিছু লোককে ধরছে, আটক করছে, টর্চার করছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ইমোতে ভিডিও দেখিয়ে বিভিন্ন টাকা পয়সা কালেকশন করছে, কিছু লোককে ছেড়ে দিচ্ছে, আবার কিছু লোককে আবার অ্যারেস্ট করছে, আবার জিম্মি করছে। এইভাবে করে ওরা এই কাজগুলো করছে। বাংলাদেশ ও লিবিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয়ে উঠলে অপহৃত 2 ভিকটিমকে লিবিয়ায় এক জায়গায় ফেলে যায় অপহরণকারীরা। পরে পিবিআই বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে ভিকটিমদের দেশে ফিরিয়ে আনে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে আধুনিক প্রযুক্তিতে দেশি ট্যাংরা মাছের পোনা উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছেন উদ্যোক্তা মনির হোসেন। আশপাশ ও দূর দূরান্ত থেকে মৎস্য খামারিরা তার কাছ থেকে পোনা নিয়ে ট্যাংরা মাছ চাষ করছেন। তাকে সহায়তা করছে মৎস্য বিভাগ সহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। এবার প্রকৃতি সংবাদ। কয়েক দফা নীতিমালা করেও প্রকৃতির অপার লীলাভূমি টাঙ্গুয়ার হাওরকে পরিকল্পিত পর্যটনের আওতায় আনতে পারছে না সুনামগঞ্জ জেলা প্রশাসন। নিয়ম ভঙ্গ করে হাউসবোটের অবাধ যাত্রায় ক্ষতি হচ্ছে হাওরের বাস্তুতন্ত্র ও ফসল রক্ষা বাঁধের। সংশ্লিষ্টরা বলছেন, হাউসবোটগুলোকে নির্ধারিত রুট ব্যবহারে বাধ্য করা গেলে বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব এই জলাভূমিকে। এখন দেখবেন খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। দোষ স্বীকার করে রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী মামুন। টানা বৃষ্টিতে ফেনী সহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় পানিবন্দী লাখো মানুষ। রাজধানীতে বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট SMS এ জানা যাচ্ছে রেজাল্ট। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বিপন্ন প্রায় 40% দেশীয় প্রজাতির মাছ। সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের তাগিদ। এবং 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি। সন্ধ্যায় ব্যর্থতা ঘোচানোর প্রত্যয় টিম টাইগার্স। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।